দৈনিক নবতান .com-এর পক্ষ থেকে সংযুক্ত হচ্ছি সরিষাবাড়ি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম মানিক সাহেবের সাথে। আমি জহুরুল ইসলাম মানিক সাহেবের সাথে আলাপচারিতায় আমি জানতে চাব ওনার সরিষাবাড়ি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার লক্ষ্য উদ্দেশ্যটা কী। আমি এখন প্রশ্ন করি জহুরুল ইসলাম মানিক সাহেবের নিকট যে আপনি কী লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখে পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ধন্যবাদ মুফাজ্জল ভাইকে। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। যেহেতু আমি জহুরুল ইসলাম মানিক সরিষাবাড়ি পৌরসভার 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আমার পিতা মরহুম আব্দুল মজিদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা। আমার গ্রাম সাততুয়া। পৌরসভার সৃষ্টি লগ্ন থেকেই পৌরসভার উন্নয়নের যে কোনো কর্মকাণ্ডে আমরা সাথে পাশে থাকবার চেষ্টা করি, কিন্তু এই প্রায় 30 বছরে এই পৌরবাসী অনেককেই ভোট দিয়েছেন। তাদের বিষয়ে আমার কোনো মন্তব্য নয়, কিন্তু আপনারা জানেন বাস্তবতা হলো এটাই যে সরিষাবাড়ি পৌরসভার ভিতরে গুরুত্বপূর্ণ 3টি বাজার রয়েছে। এর মধ্যে অন্যতম আরামনগর বাজার, শিমলা বাজার এবং বাউসি বাজার। আপনি সাংবাদিক হিসাবে সরিষাবাড়ির এই প্রাণকেন্দ্র পৌরসভায় দীর্ঘ 30 বছর 35 বছর যাবৎ আপনি সাংবাদিকতা করেন এবং সরিষাবাড়ি পৌরসভা আপনার নখদর্পণে রয়েছে। কিন্তু এই 3টি বাজারে আপনি এখনও লক্ষ্য করেন যে সামান্য বৃষ্টি হলেই এই বাজার 3টিতে পানিতে ভরে যায়, রাস্তা পর্যন্ত ডুবে যায় এবং ড্রেনেজ ব্যবস্থাপনায় এতটাই দুর্বিষহ যে ড্রেনের ভিতর থেকে বৃষ্টি হওয়ার সাথে সাথে ময়লা আবর্জনা সেটি পানির সাথে ভেসে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পর্যন্ত নষ্ট করে ফেলে, মানুষের জামা কাপড় পর্যন্ত নষ্ট করে ফেলে। বৃষ্টি হলে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি অত্যন্ত নাজুক, যে কারণে বৃষ্টির প্রায় 1-2 ঘন্টা পর মানুষ দোকান খুলতে পারে, ক্রেতারা ক্রয় করতে পারে। তো আমার ব্যক্তিগত উদ্যোগ হবে পৌরসভার মেয়র হতে পারলে যে পৌরসভার মেয়রের দায়িত্বটা কী। পৌরসভার সীমানার মধ্যে হাট বাজার, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, এই বিষয়গুলো নাগরিক সেবার মধ্যে অন্যতম সেবা। এই সেবাগুলো নিশ্চিত করাই পৌরসভার, একসময় চেয়ারম্যান বলতাম, এখন মেয়র বলি, তাদের প্রধান দায়িত্ব। আপনি নিশ্চয়ই জানেন এই দায়িত্বটুকু তারা কতটুকু পালন করতে পেরেছে, আপনি সহ সরিষাবাড়ির পৌরবাসী জানেন। তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরিষাবাড়ি পৌরসভার মেয়র হিসাবে যদি উনি নৌকা প্রতীক আমাকে প্রদান করেন এবং সরিষাবাড়ির জনগণ, পৌরসভার নাগরিকগণ যদি আমাকে তাদের ভোটে নির্বাচিত করেন, আমার প্রথম এবং প্রধান কাজ হবে এই বাজারগুলোতে জলাবদ্ধতা দূর করা এবং একটি আধুনিক বাজার ব্যবস্থাপনা, যাতে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ী এবং ক্রেতা তারা উভয়ই নিষ্কণ্টকে বাজারে সর্বসময় চলাফেরা করতে পারে। আপনারা জানেন যে সরিষাবাড়ি পৌরসভা একটি অন্যতম জামালপুর জেলার প্রধান পৌরসভা, প্রায় 42,000 ভোটের একটি পৌরসভা। এই পৌরসভা মানুষের জীবনযাত্রার মান, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করবার কারণে মানুষকে আপনি দেখবেন আজকে ইজি বাইক, ভ্যান, রিক্সা, সেখানে চার্জার লাগানো রয়েছে এবং সেটি বিদ্যুতের মাধ্যমে চার্জ করা হয় এবং মানুষ এখন
এই চার্জারের মাধ্যমে যে ব্যাটারি চালিত অটো, ইজি বাইক, ভ্যান, রিক্সা এগুলো নিয়ে শহরের প্রত্যন্ত অঞ্চলে তারা যাতায়াত করেন। কিন্তু দেখা যায় যে এই রাস্তাঘাটগুলো অসমাপ্ত থাকবার কারণে, রাস্তাঘাটগুলো পুনর্নির্মাণ করবার না কারণে অনেক সময় যাত্রীরা তারা অ্যাক্সিডেন্টে পড়ে, অনেকেই আহত হন, অনেক রিক্সা, ভ্যান, অটো, ইজি বাইক তাদের চাকাগুলো ভেঙে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবং সাধারণ মানুষ, সরিষাবাড়ি পৌরসভা একটি জামালপুর পৌরসভার পরই একটি প্রসিদ্ধ এবং প্রাচীন পৌরসভার মধ্যে পড়ে, কিন্তু তার ব্যবস্থাপনা সেইভাবে গড়ে ওঠেনি। তো আপনি জানেন যে আমার পূর্বপুরুষ, বিশেষ করে আমার মরহুম দাদা পণ্ডিত জাফরউদ্দিন, তিনি ব্রিটিশ আমলে, তিনি প্রায় 2 দশক, তখন প্রেসিডেন্ট বলা হতো, আমরা যাকে চেয়ারম্যান বলি, তিনি প্রায় 2 দশক দায়িত্ব পালন করেছেন। মরহুম পণ্ডিত জাফরউদ্দিন তখন এই পৌরসভার এখন 1, 2, 3 সহ 7 ইউনিয়ন সেটি একসাথে ছিল, তখন তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবং তার বহুবিধ পাণ্ডিত্যের কারণে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে পণ্ডিত উপাধিতে ভূষিত করে। তিনি এই অঞ্চলের মানুষের সেবা করেছেন প্রায় 2 দশক। পরবর্তী সময়ে আমার মরহুম পিতা মহান মুক্তিযুদ্ধে তিনি 11 নং সেক্টর কালাইপাড়াতে 2টি ক্যাম্পের ইনচার্জ ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এবং আমার পরিবারে আপনারা জানেন মোট 13 জন মুক্তিযোদ্ধা, আমার চাচা, চাচাতো ভাই, আমার আপন সহোদর, বড় ভাই, আমার 2 ফুফাতো ভাই, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং আমার এক ফুফাতো ভাই আপনারা জানেন ইঞ্জিনিয়ার, আমার নাজিম সাহেব, তার একটি বড় কোম্পানি ছিল, তিনি কোম্পানি কমান্ডার। এভাবে আমাদের পরিবার স্বাধীনতা যুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো আমার পিতা 1966 সালে যখন আইয়ুব খানের সময় বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র যেটিকে বলা হয়, সেই সময় বিডি মেম্বারশিপদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতো। আমার বাবা মরহুম আব্দুল মজিদ চেয়ারম্যান সাহেব, তিনি বিডি মেম্বারদের ভোটে 64 সালে তিনি নির্বাচিত হন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, নেতৃত্ব দেন এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি দেশে ফিরে আসেন এবং 1981 সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে তার সুনামের সহিত দায়িত্ব পালন করেন। আপনারা জানেন যে জনপ্রতিনিধিত্ব আমাদের পরম্পরায় এটি আমরা চালিয়ে আসছি, আমাদের রক্তের মধ্যে জনপ্রতিনিধিত্ব করবার আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকেই মানুষের যখন আমরা দুর্ভোগ দেখি, তখনই আমরা মানুষের সাথে সেবা করবার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সেবা করতে হলে একটি জনপ্রতিনিধির চেয়ার লাগে, যেখানে বসে মানুষের সেবা করা যায়। ব্যক্তিগতভাবে সেবা করা সেটি নিতান্তই সামান্য এবং অনেক সময় অনেক প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়, অনেক সময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু জনপ্রতিনিধি হতে পারলে মানুষের সেবা করা যায়, মানুষের উপকার করা যায়, এলাকার উন্নয়ন করা যায়। এবং সরিষাবাড়ি পৌরসভা বলতে মানুষের মধ্যে যে একটি ধারণা রয়েছে, একটি উন্নত পৌরসভা, সরিষাবাড়ির মানুষকে উপহার দেওয়া, সেই দিক লক্ষ্য রেখেই আমার মনে হয়েছে পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারলে, এবং সাধারণ মানুষও দীর্ঘ সময় ধরে মানুষ বিভিন্নভাবেই চাচ্ছে যে আমি পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় আসি। তো সময়ের হয়ে ওঠেনি। আমরা রাজনীতি করি, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন যাকে নৌকা উপহার দিয়েছেন, আমি এবং আমার পরিবার নৌকার পক্ষে আমরা কাজ করেছি। আমি জনপ্রতিনিধি হব সেরকম ইচ্ছা আগে কখনো ভাবিনি। এজন্যই ভাবিনি যে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেন আমরা তার সাথেই কাজ করি। কিন্তু মানুষের আগ্রহে, মানুষের উৎসাহে নিজের মধ্যেও আগ্রহ জেগেছে। এবং জননেত্রী শেখ হাসিনা যেহেতু তার এখন যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী সৎ, যোগ্য, জনগণের সাথে সম্পৃক্ত এবং মুক্তিযুদ্ধের পরিবার, রাজনৈতিকভাবে দলের সাথে নিবেদিত এবং দলের সাথে কখনো যারা বিশ্বাসঘাতকতা করে নাই,
দলকে যারা নিজের মতো করে ধারণ করে লালন করে এরকম মানুষকেই তিনি জনপ্রতিনিধি করতে চাচ্ছেন, যাতে বিশেষ করে স্থানীয় সরকারগুলোতে জনসম্পৃক্ত এবং জনগণের পছন্দসই এবং জনগণ যাদেরকে প্রতিনিধি হিসাবে নিরাপদ মনে করবে এরকম মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিতে চাচ্ছেন। সেই দিক বিবেচনা করে আপনারা জানেন যে আমার বাড়ি সাতপোয়া, আমার বাবা চেয়ারম্যান ছিলেন, আমার দাদা চেয়ারম্যান ছিলেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম, কলেজের আহ্বায়ক ছিলাম। দুবার পার্টি আমাকে ভিপি মনোনয়ন দিয়েছিল, কিন্তু আইনগত কারণে দুটি নির্বাচনে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি 97 সাল পর্যন্ত। আপনারা জানেন যে 1996 সালে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়, যেখানে সাবেক মন্ত্রী মরহুম সালাম তালুকদার সাহেবকে পরাজিত করে মৌলানা নুরুল ইসলাম সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন নৌকা মার্কার প্রতীক নিয়ে। সেই সময়ে আপনি অবশ্যই অবগত আছেন, ওই সময় আমার আব্বা একই সাথে আমার আব্বা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে আমার বড় ভাই সরিষাবাড়ি অনার্স কলেজের অধ্যক্ষ জনাব সরওয়ার জাহান যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইভাবে সৌভাগ্য হয়েছে আমার যে আমি ওই সময় ছাত্রলীগের সভাপতি হিসাবে থানার দায়িত্ব পালন করেছি। অর্থাৎ 1996 সালের 12 জুনে নির্বাচনকালীন সময়ে যে নির্বাচনী দায়িত্ব দলগতভাবে পালন করা হয়েছে, সেই সময় আমার বাবা আওয়ামী লীগের সভাপতি, আমার ভাই যুবলীগের সভাপতি, আমি ছাত্রলীগের সভাপতি। অনেকেই বিএনপি, বিশেষ করে বিরোধী দলরা অনেক সময় বলতেন আমাদের বাড়িটিকে আঙ্গুল তুলে দেখিয়ে, ওই যে শেখ হাসিনার 3 বাহিনীর প্রধানের বাড়ি, অর্থাৎ এক বাবা আওয়ামী লীগের সভাপতি, আর এক ভাই যুবলীগের সভাপতি, আরেক ভাই ছাত্রলীগের সভাপতি, এরকম মানুষ মনে করত। আমরা চেষ্টা করেছি, আপনারা জানেন 96 সালে সাধারণ নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা দলের সাথে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা বেইমানি করি নাই বলেই মরহুম সালাম তালুকদার সাহেবের মতো একজন প্রভাবশালী জাতীয় নেতা বিএনপির, তাকে পরাজিত করে মৌলানা নুরুল ইসলাম সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলে আমাদের কর্মীদের, দলের নেতা কর্মীদের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে মৌলানা নুরুল ইসলাম সাহেবকে মন্ত্রী পরিষদে তিনি সদস্য করেছিলেন, ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আমরা পারিবারিকভাবেই আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমরা সবসময় জড়িত। আমরা যে কোনো দুঃসময়ে আওয়ামী লীগের সাথে থাকার চেষ্টা করি। আওয়ামী লীগকে আমরা কি দিয়েছি জানি না, তবে আওয়ামী লীগ আমাদেরকে যে পরিচয় দিয়েছে সরিষাবাড়িতে, এক নামে আমার বাবার পরিচয়, আমার পরিচয়, আমার ভাইদের পরিচয়, সারা সরিষাবাড়ির মানুষ চেনে যে এই পরিবারটি আওয়ামী লীগের। আমরা এইটুক অর্জন করতে পেরেছি, আপনারা জানেন। তো সব দিক বিবেচনা করে এবার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবার যে আগ্রহ আপনি বলেছেন, সেই জায়গা থেকে মানুষের অনুপ্রেরণা এবং পৌরবাসীর যে দুর্ভোগ, এই দুর্ভোগে দেখে নিজের মনের মধ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী নিজের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে পৌরসভার মেয়র হিসাবে নির্বাচন করবার জন্য। যদি পৌরসভার মেয়র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রদান করেন, পৌরবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি এইটুকু কথা দিতে পারি আপনাদের মাধ্যমে, আসলে পৌরসভার মেয়রের দায়িত্বটা কী? দায়িত্ব পৌরসভার মেয়র, পৌরসভাটি হচ্ছে একটি সেবা প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল সেবা প্রতিষ্ঠান, যেমন পুলিশ এটিও সেবা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস এগুলো হলো সেবা প্রতিষ্ঠান। এখানে মানুষ সেবা, বিপদে পড়ে সেবা নিতে যায়। সুতরাং পৌরসভার মেয়র হচ্ছে সেবা প্রতিষ্ঠানের প্রধান। তিনি সেবা করবার জন্য জনপ্রতিনিধি হন। সেখানে প্রশাসনিক দায়িত্ববোধ থেকে নিজের মধ্যে যদি প্রশাসক হিসাবে যদি মনে হয় যে আমি অনেক কিছু, আমি মানুষকে শাসন করব, প্রশাসক হিসাবে শাসন করব, সেই জায়গা থেকে আমি পৌরসভাকে ফিরিয়ে আনতে চাই। পৌরসভায় গেলে যেন মানুষ সেবা পায়। পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা, পৌরসভায় যারা কাউন্সিলর হবে, সাধারণ মানুষ, নাগরিক যে কোনো সমস্যা নিয়েই তো পৌরসভায় যাবে। সেটি ব্যক্তিগত হতে পারে, সেটি সামাজিক হতে পারে, সেটি পারিবারিক হতে পারে, সেটি পৌরসভা কেন্দ্রিক হতে পারে।
মানুষ সমস্যা নিয়ে পৌরসভায় যাবে, সেই সমস্যাটি সমাধান করাই পৌরসভার মেয়রের দায়িত্ব। এবং মানুষ যেন মনে করে যে পৌরসভার মেয়র তাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান। যত বিপদেই পড়ে আমি পৌরসভার মেয়রের কাছে যাই না কেন, মানুষের যেন মনেই হয় যে আমি সেখানে যেতে পারলেই আমি একটি শান্তিপূর্ণ সমাধান পাবো এবং আমি সেফ থাকবো, আমি সেখানে নিরাপদ থাকবো। কিন্তু পৌরসভার মেয়র যদি নিজেকে প্রশাসক মনে করে মানুষের উপরে খবরদারি করবার চেষ্টা করে, ক্ষমতা অপব্যবহার করবার চেষ্টা করে, সেই জায়গায় পৌরবাসী একটি আতঙ্কের মধ্যে থাকে। এই আতঙ্ক থেকেও পৌরবাসীকে আমি উদ্ধার করতে চাই। পৌরবাসী যেন মনে করে যে পৌরসভা, পৌর পরিষদ, পৌর মেয়র জনগণের সবচেয়ে নিরাপদ স্থান। এই নিরাপদ স্থানে যেতে পারলেই সে নিরাপদ থাকবে। এই বিষয়টিও আমি, মেয়র যদি আমি নির্বাচিত হতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা উপহার দেন, অবশ্যই আমি পৌরবাসীর প্রথম তাদের যে মর্যাদা, নাগরিক যে মর্যাদা, এই নাগরিক মর্যাদা পুনরুদ্ধার করবার জন্য আমার প্রাণান্তর চেষ্টা থাকবে। আর নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, নগরবাসীর যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো নাগরিকদের সঙ্গে নিয়েই স্ব এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি পূরণ করবার জন্য চেষ্টা করব। নাগরিকরা বেশি কিছু চায় না। মানুষ এখন আর হাত পেতে কারো কাছে কিছু চায় না। মানুষের ব্যক্তিগত সমস্যা নিয়ে মানুষ পৌরসভায় মেয়রের কাছে যায় না। মানুষ চায় হয় রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য, পানির লাইনটি দেওয়ার জন্য, অথবা বিদ্যুৎ সরবরাহের জন্য, অথবা কোনো সমস্যায় পড়লে মানুষের সেটি পৌরসভার মেয়রের কাছে যায়। কোনো প্রশাসনিক সমস্যায় পড়লে, আইনগত সমস্যায় পড়লে মানুষ পৌরসভার মেয়রের কাছে যায়। এই বিষয়গুলো সুচিন্তিতভাবে সমাধান করাই হলো পৌরসভার মেয়রের দায়িত্ব। আর এই দায়িত্বটি পালন করবার মতো সৎসাহস আমার ভিতরে রয়েছে। যদি আমি সুযোগ পাই, আমি চেষ্টা করব আমার মরহুম দাদা পণ্ডিত জাফরউদ্দিন এবং আমার মরহুম পিতা আব্দুল মজিদ চেয়ারম্যানের মতোই তাদের মুখ যেন উজ্জ্বল থাকে, যে মানুষ যেন মনে করে জাফর পণ্ডিতের নাতি, মজিদ চেয়ারম্যানের ছেলে, তাদের পদাঙ্ক অনুসরণ করে এই চেয়ারটিকে সদ্ব্যবহার করে মানুষের সেবা করছে। আরেকটি কথা আমি আপনাদেরকে মাধ্যমে জানাতে চাই। আপনারা জানেন যে আমার বাড়িটি সাতপোয়া গ্রাম। আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম কলেজে, আমি আহ্বায়ক ছিলাম, থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি ভিপি নির্বাচন করেছি, 2 বার ছাত্রলীগ থেকে মনোনয়ন পেয়েছি। আমি জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসাবে 18 বছর যাবৎ 2 মেয়াদে দায়িত্ব পালন করছি। এবং আমার পরিবারের 13 জন মুক্তিযোদ্ধা। আমার কিন্তু অসৎ হবার সুযোগ ছিল। আমার বাড়িটি সাতপোয়া উপজেলা পরিষদের কাছে। আমার অসৎ হওয়ার সুযোগ ছিল। আওয়ামী লীগ একটানা 12 বছর ক্ষমতায়, তার আগেও 5 বছর ছিল। ক্ষমতা ব্যবহার করে অসৎ হওয়ার আমার কিন্তু সুযোগ ছিল। কিন্তু আপনারা জানেন, এই ক্ষমতা অপব্যবহার করে কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস, কোনো প্রকার অবৈধ অসামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত হইনি। আমি চেয়েছি, বঙ্গবন্ধুর আদর্শ যেহেতু আমি ধারণ করি, বঙ্গবন্ধু বলতেন, নেতা সেই যে তার জনগণের সাথে সদ্ব্যবহার করে, জনগণের সাথে উপকার করবার চেষ্টা করে, জনগণকে নিয়ে ভাবে। সেই নেতা যে নিজেকে নিয়ে ভাবে না, জনগণকে নিয়ে ভাবে। আমি তার আদর্শের একজন কর্মী। আমি চেষ্টা করেছি নিজে ভালো থাকবার, সৎ থাকবার জন্য। অন্যায়ভাবে উপার্জন করে অঢেল সম্পত্তির মালিক হওয়া হয়তো বা সম্ভব ছিল, কিন্তু আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে আশা, যে তার কর্মীরা ক্ষমতা ব্যবহার করবে না, এই ক্ষমতাকে সেবা হিসাবে মানুষের কাজে ব্যবহার করবে। ক্ষমতা কোনো জিনিস নয়, এটি দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমি ক্ষমতায় নই, আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি। আমার দলের নেতাকর্মীরাও যার যার জায়গা থেকে মানুষের দায়িত্ব পালন করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ কখনো কালো হোক, আমার কোনো আচার আচরণে, এটি আমি চাইনি বলেই আমি কোনো দুর্নীতি, কোনো ষড়যন্ত্রী, কোনো অন্যায়, কোনো সন্ত্রাসের সাথে জড়িত হইনি, যাতে আমার কোনো কাজে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নবিদ্ধ হন বা তার মুখ অনুজ্জ্বল হয়। আমি চেষ্টা করেছি, আমার পিতা আগেও বলেছি, আমার দাদা এবং আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চেয়ারম্যান আমার গৌরব এবং গর্ব করবার মতো। যেখানেই যাই, নিজের পরিচয়ের পরেও যদি বাকি রেখেও যদি আমি শুধু বলি
যে আমি মজিদ চেয়ারম্যানের ছেলে। মানুষ যেভাবে আমাকে স্নেহ করে ভালোবাসে, কারণ মজিদ চেয়ারম্যানকে তারা জানে যে তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং দলের ত্যাগী নেতা ছিলেন। আমি চেষ্টা করেছি আমার পিতার মুখ যাতে অনুজ্জ্বল না হয়, মানুষ যেন আমার পিতাকে যে চোখে দেখে, যে সম্মানের চোখে দেখে, মানুষ যেন আমার কারণে আমার পিতা প্রশ্নবিদ্ধ না হয়, সমালোচিত না হয়। আমার পিতা আপনারা জানেন 2008 সালের 11ই মার্চ ইন্তেকাল করেছেন, তিনি মারা গিয়েছেন। আমি চাই যে আমার কর্মকাণ্ডে, আমার আচার আচরণে দল এবং আমার পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, এই বিষয়টি আমি সবসময়, এবং নিজে যাতে আমি কখনো প্রশ্নবিদ্ধ না হই মানুষের কাছে। আপনারা জানেন যে আমি যেখানেই যাই মানুষের একটি উৎফুল্ল সাড়া সবসময় আমি পাই। মানুষ আমাকে আপন করে গ্রহণ করে, মানুষ আমাকে ভালোবেসে গ্রহণ করে। তো আমি তৃপ্ত এই জন্যে যে আমি অবৈধভাবে ক্ষমতায় থাকার পরেও সেটি ব্যবহার করে অবৈধভাবে যে অর্থ উপার্জন করার চেষ্টা করি নাই, এর জন্য আমি দুঃখ পাই না। এই জন্যে মানুষের কাছে যখন যাই, মানুষের যখন ভালোবাসা পাই, স্নেহ পাই, তখন আর আমার এই দুঃখটি আর মনে থাকে না। আমার মনে হয় আমি সঠিক জায়গায় আছি। এই বিষয়টি আমাকে তৃপ্তি দেয়। এবং গতকালকেও আমার একটি প্রচার মিছিল হয়েছে, গণসংযোগ হয়েছে, হাজারে মানুষ সেই সংযোগে অংশগ্রহণ করেছিল। মানুষের একটাই দাবি, তারা আমাকে উল্টা, আমি যখন মানুষের সহযোগিতা চেয়েছি, মানুষ আমাকে বলেছে, জনগণ আমাকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাকে নৌকা দেয়, ইনশাল্লাহ তার নৌকাকে আমরা সসম্মানে বিজয়ী করে তাকে উপহার দিব আমরা ইনশাল্লাহ, কিন্তু তিনি যাতে আপনাকে নৌকা দেন সেই চেষ্টাটি আপনি করেন। এই বিষয়গুলো আপনারা সকলেই অবগত আছেন। এবং আমার এই মোফাজ্জল ভাই যে প্রশ্নটি করেছেন, আমি মনে হয় আমার সেই বক্তব্যে আমি তুলে ধরবার চেষ্টা করেছি। এরপরেও যদি মোফাজ্জল ভাই আপনার আরও কোনো প্রশ্ন থাকে, আমি সেগুলো বলবার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। আমার আর একটা প্রশ্ন হলো, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে যখন ক্ষমতায় এলেন, একটি ইস্তেহার নিয়ে, একটি রূপকল্প 2020-21 নিয়ে, 2020-21 রূপকল্পের বড় জিনিস হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রশাসনে। সরিষাবাড়ি পৌরসভায় স্বচ্ছতা জবাবদিহিতা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে আমাদের প্রধানমন্ত্রীর ঘোষণা, এদের ছোঁয়া কতটুকু আমাদের পৌরসভায় পড়েছে, আর কতটুকু আপনার চিন্তা ভাবনা আছে এই ডিজিটালাইজ করার জন্য সরিষাবাড়ি পৌরসভাকে, এ সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ মোফাজ্জল ভাই, আপনাকে ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে 2008 সালের 29শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের পরামর্শক্রমে তিনি তার নির্বাচনী ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশের কথা উল্লেখ করেছেন। তখন আমরা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে নির্বাচনী প্রচারণায় ডিজিটাল বাংলাদেশ শব্দটি আমরা উচ্চারণ করা শুরু করি। আমরা অনেকেই তখন বুঝতাম না যে ডিজিটাল বাংলাদেশ বলতে কী হবে। পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন মিডিয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তুলে ধরবার চেষ্টা করেছে। আমরা এখন বুঝি যে মানুষের বর্তমান যে আন্তর্জাতিক যোগাযোগ, তথ্য প্রযুক্তির যে যোগাযোগ উন্নতি সাধিত হয়েছে, এখন ডিজিটাল ব্যবহার উপযোগী মানুষ ছাড়া একজন ডিজিটাল সম্পর্কে যার জ্ঞান নাই তাকে এখন মূর্খ বলে মানুষ। অর্থাৎ আগে স্কুল কলেজে না গেলে যেমন লেখাপড়া না করলে মূর্খ বলতো, কিন্তু এখন বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও যদি তথ্য প্রযুক্তি জ্ঞানহীন হয় কেউ, তাকেও এখন মূর্খের কাতারে মানুষ ধরে। সেই কারণে এখন অফিস আদালত, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় ডিজিটাল এর ছোঁয়া লেগেছে, অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। এখন আপনি টেন্ডারে যাবেন, দেখবেন ই টেন্ডার হয়। আপনি যে কোনো জায়গায় যাবেন, দেখবেন
ইলেকট্রনিক্স ভোটিং পদ্ধতিও আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছেন। এই সব মিলিয়ে আপনার যে ডিজিটাল বাংলাদেশের যে ছোঁয়া আমরা পেয়েছি, যে সুফল আমরা পাচ্ছি, এটি আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আগামী 50 বছর কে বাংলাদেশকে এগিয়ে নিয়ে এসছে। অর্থাৎ আগামী 50 বছরে আমরা পরে যেটা পেতাম সেটি উনি এই 50 বছর এগিয়ে নিয়ে এসছে এই ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বর্ণনা করে। আপনি ভালো বলেছেন যে 2021 বাংলাদেশের যে ভিশন ছিল, সে ভিশন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘরে ঘরে বিদ্যুৎ, মানুষের ঘরে ঘরে চাকরির ব্যবস্থাকরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। ইতিমধ্যেই আপনি জেনে নিশ্চয়ই অবগত হয়েছেন জামালপুর জেলার প্রতিটি উপজেলায় আপনার বয়স্ক এবং বিধবা ভাতা শতভাগ নিশ্চিত ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। আপনি জানেন যে বাংলাদেশের যে উন্নয়নের ধারা চলমান, সেই ধারাকে ব্যবহার করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে এখন মধ্যম আয়ের বাংলাদেশে রূপান্তরিত করেছেন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 66 বছরের যে ছিটমহল সমস্যা ছিল, ল্যান্ড বাউন্ডারি সমস্যা ছিল ভারতের সাথে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বিনা রক্তপাতে এবং ন্যায্য হিস্সা উনি আদায় করেছেন। আপনারা এও জানেন মায়ানমারের সাথে আমাদের দীর্ঘদিনের যে সমুদ্র সীমার বিরোধ ছিল, সেটিও আইনের মাধ্যমে বিনা রক্তপাতে মাননীয় প্রধানমন্ত্রী সেটি আমাদের উদ্ধার করে দিয়েছেন। আরও একটি বাংলাদেশের মতো সীমানা আমরা পেয়েছি, যেখানে সমুদ্রের তলদেশে অসংখ্য সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, যা অনেক বিশেষজ্ঞ বলছেন যে আগামী 10 বছরের মাথায় বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে রূপান্তরিত হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, এই ভিশন অনুযায়ী তার শুধু সরকারকে নয়, তিনি তার দলকেও ডিজিটালাইজড করতে চাচ্ছেন। আপনারা জানেন আমার জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আমি দায়িত্ব পালন করছি। আমাদের জেলা আওয়ামী লীগের দপ্তর যে অফিসটি, সেখানে আমাদের কম্পিউটার রয়েছে, সেখানে আমাদের ল্যাপটপ রয়েছে। আমরা কিন্তু ডিজিটালাইজড জামালপুর জেলা আওয়ামী লীগ তার অফিসকে করে দিয়েছে। এরকম থানা লেভেলেও অফিসগুলোকে ডিজিটালাইজড করবার জন্য পলিটিক্যাল অফিসগুলো করবার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কারণ শুধু সরকার ডিজিটালাইজড হবে, দল হবে না। সুতরাং দল এবং সরকারের সমন্বয়েই দেশের অগ্রগতি হবে। সেখানে আপনার 2 হাতের মধ্যে যদি একটা হাত অবশ থাকে, আরেকটা হাত দিয়ে 2 হাতের কাজ হয় না। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শুধু সরকার নয়, তিনি দলকেও ডিজিটালাইজড করবার জন্য তিনি প্রক্রিয়া গ্রহণ করেছেন। আরও একটি প্রশ্ন আপনি করেছেন যে পৌরসভা সেই ছোঁয়াটি পেয়েছে কি না। এ বিষয়ে আমি বিশদ বলবো না, যেহেতু আমি পৌরসভার দায়িত্বে ছিলাম না। তবে আমি বাহ্যিকভাবে যেটি আমি আপনাকে বলতে চাই যে সেটি হচ্ছে আমরা সেই ডিজিটালাইজডের ছোঁয়া এখনও ওইভাবে উপভোগ করতে পারছি না। তবে যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাকে ওই জায়গায় দায়িত্ব প্রদান করেন, অবশ্যই আমি চেষ্টা করব বলেই ক্ষান্ত হব না। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী দু চোখ দিয়ে যেটি দেখেন, সেটি আমার মাধ্যমে আমি সরিষাবাড়ি পৌরসভায় বাস্তবায়ন করবার চেষ্টা করব। এবং একই সাথে ছোট্ট একটি কথা আমি আপনাকে জানাতে চাই। ইতিমধ্যেই আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ছোঁয়া জামালপুর জেলায় হয়েছে, সরিষাবাড়িতে হচ্ছে। ইতিমধ্যেই গত একনেক বৈঠকে আপনারা অবশ্যই জেনেছেন যে দিকপাত হয়ে সরিষাবাড়ি হয়ে তারাকান্দি হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আপনি ডাবল লাইনের একটি রাস্তা, নতুন রাস্তা তৈরির পরিকল্পনায় একনেকে পাশ হয়েছে, যার টাকার পরিমাণ 376 কোটি টাকা, যেটি ইতিমধ্যে একনেকে পাশ হয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই প্রকল্পটি তৈরি করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য যিনি সহযোগিতা করেছেন আমাদের প্রশাসনকে, এলজিডিকে এবং পরিকল্পনা কমিশনে যিনি যোগাযোগ রেখেছেন আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এমপি মহোদয়, তাকেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আরেকটি খবর আমি আপনার মাধ্যমে সরিষাবাড়ি জনগণকে দিতে চাই যে আমাদের মাদারগঞ্জ হয়ে, কয়রা বাজার হয়ে, জামিরা হয়ে, চরব্রিশ ব্রাহ্মণজানি হয়ে, মালিপাড়া হয়ে, বয়রা হয়ে, মাজালিয়া হয়ে, ডোয়াল কেন্দুয়া হয়ে ধনবাড়ি পর্যন্ত একটি
4 লেনের রাস্তা ইতিমধ্যেই আগামী একনেকের বৈঠকে তালিকাভুক্ত আছে, একনেকের বৈঠকে হয়তো পাশ হবে। সেটি 786 কোটি টাকা, সম্ভবত 786 কোটি টাকা। সেটিও আগামী একনেকের বৈঠকে তালিকাভুক্ত রয়েছে। সেটি পাশ হলে অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের যে তিনি মহাসড়কে তুলে দিচ্ছেন বাংলাদেশকে, আমরা সরিষাবাড়ির মানুষ সেখানে উপকৃত হব। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে পাশ করেন তাকে অনুরোধ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এবং এই বিষয়ে আমাদের নেতা আলহাজ মির্জা আজম সাবেক মন্ত্রী মহোদয়, আমাদের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি এবং আমাদের তথ্য প্রতিমন্ত্রী আমাদের নেতা আলহাজ ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান, তারা যৌথভাবে এটি চেষ্টা করছেন এবং আমরা আশা করছি আগামী একনেক বৈঠকে সেটি পাশ হবে। তবে সরিষাবাড়ি পৌরসভার বিষয় যেহেতু আমি পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনি নিতান্তই আমার কাছে জানতে চাচ্ছেন যে পৌরসভার আমার কি করণীয় ভূমিকা হবে। আমি কিছুটা বলেছি। আমি আপনাদেরকে যেটি যথার্থে জানাতে চাই, পৌরসভাকে তথ্য প্রযুক্তি নির্ভর একটা ডিজিটালাইজড পৌরসভা তৈরি করতে পারলেই মানুষ কিন্তু তার সুফলটা পাবে, তার সঠিক সেবাটা পাবে। মানুষ ইচ্ছা করলেই তার ট্যাক্সের বিষয় এখানে রয়েছে। জনগণ ট্যাক্স অনেক সময় হয়রানি হয়, নাগরিকরা ট্যাক্স দিতে গিয়ে ট্যাক্স আদায় করতে গিয়ে অনেক সময় নাগরিকরা হয়রানি হয়। ডিজিটালাইজড হয়ে গেলে কিন্তু জনগণ এই হয়রানি থেকে মুক্ত হবে এবং মানুষ যে বিদ্যুৎ বিল, পৌরসভার যে আপনার পানির বিল, সেগুলো যদি ডিজিটালাইজড হয়, পৌরসভা ইচ্ছা করলেই জনগণকে হয়রানি করতে পারবে না, জনগণ হয়রানির শিকার হবে না। যদি ডিজিটালাইজড হয়ে যায় সমস্ত সার্টিফিকেটগুলো, পৌরসভার মেয়রের আরেকটি উল্লেখযোগ্য কাজ রয়েছে নাগরিক সনদ প্রদান করা, সেখানে যাতে কোনো প্রকার দুর্নীতি না হয়, স্বজনপ্রীতি না হয়, সে জায়গাতেও ডিজিটালাইজড হলে সেখানেও মানুষ তার সঠিক সেবাটা পাবে। আপনার পৌরসভাতে ওই জন্ম নিবন্ধন দেওয়া হয়, সেটিও যদি ডিজিটালাইজড সম্পূর্ণ হয়ে যায়, মানে ইচ্ছা করলেই মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে, মানুষকে মুক্ত করা সম্ভব হবে। অর্থাৎ পৌরসভার ভিতরেও কিন্তু মোফাজ্জল ভাই অনেক কাজ আছে যে সেবাগুলো মানুষ পেতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হয়। অনেক সময় মানুষ আপনাকে বলতে পারে, অনেক সময় বলতে পারে না। এই বিষয়গুলো যে আজকে না কালকে আসুন, কালকে না পরশু আসুন, একসময় কাউন্সিলর পাওয়া যায় না, একসময় মেয়র পাওয়া যায় না, একসময় হয়তো সচিব পাওয়া যায় না, একসময় হয়তো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, একসময় হয়তো ট্যাক্স কর্মকর্তা পাওয়া যায় না, একসময় হয়তো সনদ প্রদান করে যারা তাদের পাওয়া যায় না। আরেকটি বিষয় মোফাজ্জল ভাই আছে, সেটা হলো লাইসেন্স, এই যে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সগুলির ব্যাপারেও অনেকের অনেক প্রশ্ন আছে, যেগুলো আমি বলবো না, যেহেতু আমি প্রার্থী। এই মুহূর্তে বলতে গেলে বলবে যে উনি তো প্রার্থী, উনি এই সুনাম দুর্নামের মধ্যে কেন আসছেন। আমি সেগুলো বলবো না। আমি শুধু এইটুকু বলবো, যদি আমি দায়িত্বে যেতে পারি, জনগণ যদি আমাকে সেই জায়গায় নেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সেই সুযোগ করে দেন, আমি এই ট্রেড লাইসেন্সগুলো যাতে ডিজিটালাইজড হয়, যাতে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তারা যেন হয়রানি না হয়, এই বিষয়গুলো আসলে পৌরসভার মেয়রের মূল দায়িত্ব। যে এখানে লোকাল ক্ষুদ্র ব্যবসায়ী, লোকাল আপনি আরও একটি বিষয় আছে, যে অটো বাইক লাইসেন্স আছে, আপনি জানেন যে ভ্যান, রিক্সা, ছোট ছোট যানবাহনগুলো একটি লাইসেন্সের ব্যবস্থা পৌরসভা প্রদান করে। এই জায়গাতেও যাতে কোনো প্রকার দুর্নীতি না হয়, এই সাধারণ মানুষগুলো, দরিদ্র মানুষগুলো যাতে হয়রানির শিকার না হয়, এই বিষয়গুলিই কিন্তু মূলত মোফাজ্জল ভাই মেয়রের দায়িত্ব। মেয়র সাধারণ নাগরিকের সেবা প্রদান করবে, তাদের সেই সুযোগগুলি তৈরি করে দেবে এবং সাধারণ মানুষ পৌরসভায় গেলে, হ্যাঁ অফিস আদালতে কিছু থাকে, মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে যে আচার আচরণে, এগুলো কিন্তু নিশ্চিত করবে পৌরসভার মেয়র। সেই মেয়রটি যদি স্থিতিশীল না হয়, সেই মেয়রটি যদি অস্থির হয়ে যায়, সেই মেয়রটি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেই মেয়রটি যদি নিজেই অনিয়ন্ত্রিত থাকে, তাহলে পৌরবাসীকে কি করে সে সেবা প্রদান করবে বা পৌরসভাকে কিভাবে সে নিয়ন্ত্রণ করবে? তার 12 জন কাউন্সিলর তার পরিষদে আছেন, প্রায় অর্ধশত স্টাফ রয়েছেন, এখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদেরকে
জনগণের সেবায় উনি কীভাবে নিশ্চিত করবেন? নিজেই যদি সে নিয়ন্ত্রিত না থাকেন, নিজেই যদি সে সব পৌরসভার অফিস না করেন সব সময় মানুষের সেবা করবার জন্য। পৌরসভা তো একটি অফিসও বটে, সেখানে অফিস রয়েছে, পৌরসভার মেয়রের জন্য সুন্দর একটি অফিস রয়েছে, তার চলাচল করবার জন্য পৌরসভার ব্যবস্থা রয়েছে, তার সব সুযোগ সুবিধাই কিন্তু পৌরসভা দিয়ে থাকেন, সরকার দিয়ে থাকেন, নাগরিকরা দিয়ে থাকেন তার ট্যাক্সের মাধ্যমে। আমার প্রশ্ন হলো, যে নাগরিক ট্যাক্স দেয় আমাকে এবং যে ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, সেই নাগরিক আমার পৌরসভায় গিয়ে লাঞ্ছিত হবে, পৌরসভায় গিয়ে অপমানিত হবে, পৌরসভায় গিয়ে হয়রানি হবে। পৌরসভার মেয়র হিসাবে যদি আমাকে মানুষ দায়িত্ব দেয়, তাহলে আমার কাজটা কী হবে? এগুলো দেখাই তো পৌরসভার মেয়রের দায়িত্ব মূলত মোফাজ্জল ভাই। সেই দিকগুলো আমি দায়িত্ব পেলে, আসলে দায়িত্ব পাওয়ার আগে আসলে যাই বলবো না কেন এটি গল্পের মতোই হবে। তবে দায়িত্ব পেলে, মানুষ যদি আমাকে দায়িত্ব দেন, জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি, দল আমাকে যদি সেই সুযোগ করে দেন, একটা বার আমি প্রমাণ করতে চাই যে আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারবো। আর যদি না পারি, তাহলে তো তারপরেও ব্যবস্থা আছে, দল হয়তো পরবর্তীতে সেই বিবেচনা করবে। তবে আমি চেষ্টা করব নাগরিকদের সেবা সহ মান বৃদ্ধি করবার জন্য। নাগরিকদের মান বৃদ্ধি হলেই আমি মেয়র হলে আমার মান বৃদ্ধি পাবে, নাগরিকদের সম্মান বৃদ্ধি হলে আমার সম্মান বৃদ্ধি হবে। আমি যদি মেয়র হই, আমি সম্মান নিয়ে চলবো। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন সেই নাগরিক অসম্মানিত হবে, ওইরকম সম্মান তো আসলে আমি মেয়র হলে আমার প্রয়োজন আছে বলে মোফাজ্জল ভাই আমি মনে করি না। ধন্যবাদ জহুরুল ইসলাম মানিক সাহেব। প্রিয় দর্শক শ্রোতা, দৈনিক নবতায়ন.com-এর এতক্ষণ আমি জহুরুল ইসলাম মানিক সাহেবের বক্তব্য শুনলাম। তার বক্তব্য থেকে একটা জিনিস মানে স্পষ্টভাবে প্রতীয়মান হলো, বাংলাদেশের সকল মানুষই সবসময় বলে থাকে পৌরপিতা বলে, পৌরসভার মেয়রকে পৌরপিতা বলে সম্বোধন করে থাকে। আর জহুরুল ইসলাম মানিক সাহেবের বক্তব্যে একটা জিনিস ফুটে এলো যে মেয়র পৌরপিতা নয়, বরঞ্চ নাগরিক যারা তারাই পৌরপিতা। তার মানে নাগরিকরাই হলো সব, নাগরিকদের সেবা করার জন্য মেয়র কাজ করে যাবে, শুধু সেবা, তার কোনো শাসন করার দায়িত্ব তার নেই। এই জিনিসটা উনি স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং সেবাই যে মেয়রের কাজ, সেবা করাই যে পৌরসভার কাজ, এবং এই সেবার মানকে আরো উন্নত কিভাবে করা যায় এই উদ্দেশ্য। এবং তিনি একজন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য, তার ভাই সদস্য, তার মরহুম পিতা সদস্য, তারপরেও তার পিতা বা তার পরিবারের মুক্তিযোদ্ধার আছে অনেক অবদান। সব দিক দিয়ে বিবেচনা করে একটা জিনিস দেখা যাচ্ছে যে জহুরুল ইসলাম মানিক ঐতিহ্যগতভাবে তৃণমূল পর্যায়ে যে নেতৃত্ব, জনগণের প্রতিনিধিত্ব করা, এটা তার পিতামহ থেকে শুরু করে তাদের মনের ভিতরে এই জিনিসটি সবসময় উচ্চারিত হয়। তো আজকে তার বক্তব্য থেকে একটা জিনিস ফুটে এলো যে জনগণের, নাগরিকের সেবার জন্যই তিনি এই পৌর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়ন সুনিশ্চিত হয়, তাহলে তিনি সর্বান্তকরণে নিজেকে পৌরসভার সেবায় নিয়োজিত করবেন। এই বক্তব্যই তিনি জনগণ বা নাগরিকের প্রতি রেখে ওনার বক্তব্য শেষ করছেন। ধন্যবাদ জহুরুল ইসলাম মানিক, ধন্যবাদ শ্রোতা দর্শক। ধন্যবাদ ভাই মোফাজ্জল ভাই।